জৈনের অবস্থান যে দেশে, সেই দেশে যেখানে যার উৎপত্তি, যে ধর্মের উৎপত্তি শান্তির ধর্ম, সেক্ষেত্রে দাঁড়িয়ে সনাতনী ব্যবস্থায়, সেই ধর্ম ব্যবস্থায় কোনো সময় আমরা যুদ্ধকে প্রাসঙ্গিক বা পাথেয় বলে মনে করি না। কিন্তু এবং ভাতে মারবো না হাতে মারবো না ভাতে মারবো একটা কথা আছে। ভারত সরকার হাতে মারার থেকে ভাতে মারার দিকে এখন সব থেকে বেশি যত্ন হচ্ছে, কারণ হাতে মারলে লোকের কাছে দর্শনীয় হয়, সেটা অনেকটা ক্ষতি হয়। কারণ যুদ্ধ করলে কোনো দেশেই ভারতবর্ষের জনগণে মানে ভারতের মধ্যে অবস্থান করে পাকিস্তানপ্রেমী জনসংখ্যা একেবারে কম নয়। একটা কথাই আছে যে ভারতে যুদ্ধ করতে গিয়ে বাইরের সঙ্গে যতটা না লড়তে হয়, তার থেকে বেশি পরিমাণ লড়তে হয় ভারতের মধ্যে অবস্থানকারী পাকিস্তান প্রেমীদের কাছে। মানে এই যে দেশপ্রেম, এইটা ভারতবর্ষের মধ্যে কমে যাচ্ছে এক শ্রেণীর বুদ্ধিজীবীদের জন্য। অর্থনৈতিক অবস্থানে যদি ভারত পাকিস্তানের তুলনা করেন, আজকে ভারতের অর্থনৈতিক অবস্থান বিশ্বের পঞ্চম এবং ভারতের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের পরিমাণ $2 ট্রিলিয়ন বেশি। এই অবস্থায় ভারতের আছে। অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক যে সঞ্চয়, সেটা মাত্র $200 কোটি এবং যেটা পাকিস্তানের এক মাসেরও খরচ থাকে না। অর্থনৈতিক দিক থেকে, একটা জলের দিক থেকে তারা দেউলিয়া, তারা সামরিক দিক থেকে দেউলিয়া, কিন্তু তারা যুদ্ধ চাইছে কেন? আসলে পাকিস্তানের রাজনৈতিক পরিবর্তিত আমরা যদি দেখি, একটা দেশের বিদেশ নীতি, একটা দেশের রাজনৈতিক পরিকাঠামোর সমস্ত বিষয় নির্ভর করছে কিন্তু ভারত বিরোধিতার উপর। সেকুলার, যারা সেকুলারে হচ্ছে একেবারে গাজায় কিছু হলে মিছিল বের করে, যারা প্যালেস্টাইনে কিছু হলে মিছিল বের করে, তারা কোথাও যদি অন্য কোথাও কোনো রাষ্ট্রে হয় সেখানে মিছিল বের করে, কিন্তু এরা আবার ভারতবর্ষের সনাতনীদের ওপর আক্রমণ হলে মিছিল বের করেন। আপনি দেখেছি ওখানে থাকতে পারতেন, কলমা পড়তে পারতেন, তাহলে এখানে আসলেন কেন? এসেছিলেন আপনি শিক্ষিত হবেন, মানুষ হবেন, নিজের ধর্ম এবং দেশের প্রতি শ্রদ্ধা জানাবেন, কিন্তু লজ্জার বিষয় আপনি সেই দেশ থেকে, সেই স্থান থেকে সরে এসে আজকে আপনার ধর্মকে ভুলে বলছেন ধর্ম বলে কী আছে। তৃণমূল স্পন্সার হয়েছে, আর সেই মাঠে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম, আমি বারবার বলি, এই মোহাম্মদ সেলিম সিপিআইএম পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের সাধারণ সম্পাদক কিনা জানি না, তবে এই মোহাম্মদ সেলিম বাংলাদেশে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের মতো কথা বলেন তিনি। যে মুসলমানরা এই কংগ্রেসের সাধারণ যখন ছিল, তখন মুসলমানদের পশ্চিমবঙ্গে 9% মুসলিমদের চাকরি করত। আমি মুসলিম সমাজের কাছে প্রশ্ন করতে চাই আজকে আপনাদের বাংলা হ্যান্ডের মাধ্যমে, তাদের 9% চাকরি ছিল, সিপিএম এসে 4% চাকরি ছিল, আর তৃণমূল কংগ্রেসের জামান এখন 1%ও নেই। আজকে মুসলমানরা ভাবুক তারা দুধের গায়ে রয়ে থাকবে না তাদেরকে সন্ত্রাসী কার্যক্রমে নিয়ে যাবে। এই যেটা মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলেছিলেন বিধানসভায়, যে ওরা যদি রাস্তায় নামবে আপনারা সামলাতে পারবেন তো। দীপঙ্করদা, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত পাকিস্তানের মধ্যে যে সম্পর্কের তিক্ততা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, পহেলগামের যে ঘটনা তারপর থেকে, তোমায় বিজেপির কিংবা ভারতীয় জনতা পার্টির কোনো রকমভাবে সদস্য নয়, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে একটা প্রশ্ন তোমার কাছে রাখতে চলেছি। তুমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসরও রয়েছো, যে ভারত পাকিস্তানের যদি আবার যুদ্ধ বাঁধে, সেক্ষেত্রে ভারতের মোকাবিলা করার জন্য পাকিস্তান কতটা যোগ্য বা প্রস্তুত এখনো পর্যন্ত? দেখুন, যুদ্ধ তো কোনোভাবেই কাম্য নয়। আমরা সুশীল সমাজের নাগরিক হিসেবে আমরা চাই না যুদ্ধ হোক, এবং ভারতবর্ষের বিদেশ নীতি যেটা আছে, পঞ্চশীল নীতির মাধ্যমে, যে নীতির মাধ্যমে ভারতবর্ষের বিদেশ নীতি পরিচালিত হয়, সেই নীতিতেই ভারত কখনোই আগ্রাসী বা অন্য দেশ দখল করার নীতিতে বা যুদ্ধ করার নীতিতে শান্তির জন্য, এই বুদ্ধ দেশ জৈনের অবস্থান যে দেশে, সেই দেশে যেখানে যার উৎপত্তি, যে ধর্মের উৎপত্তি শান্তির ধর্ম, সেক্ষেত্রে দাঁড়িয়ে সনাতনী ব্যবস্থায়, সেই ধর্ম ব্যবস্থায় কোনো সময় আমরা যুদ্ধকে প্রাসঙ্গিক বা পাথেয় বলে মনে করি না। কিন্তু যুদ্ধ হচ্ছে কি সমস্ত কৌশলের একেবারে শেষ পর্যায়ে। যে মহাভারতের যুদ্ধের সময়, যুদ্ধ যখন হতে যাচ্ছে, যেমন কৃষ্ণ যখন শেষ একদম দূত হিসাবে, যুধিষ্ঠির দূত হিসাবে যখন উপস্থিত হয় কৌরবদের রাজসভায়, তিনি বলেছিলেন যে আমাকে যুদ্ধের দূত, আমি একবার শেষ চেষ্টা করার জন্য আমি দূত হিসেবে যাব। কে যাবে সে সময় সন্দেহ। কৃষ্ণকে গেছিলেন এবং তিনি বলেছিলেন যুদ্ধের জন্য শেষ চেষ্টা, যেটা মানে যদি না করা যায় তার জন্য শেষ চেষ্টা। সে ভারতবর্ষের সেই অবস্থা, যুদ্ধ যদি একেবারে প্রাসঙ্গিকভাবে কোনোভাবে না করা যায়, তাহলে সেই অবস্থানে ভারত থাকবে। এবং যদি না করার অবস্থা থেকে যদি যুদ্ধ করতে হয়, তাহলে যুদ্ধ করতে গেলে যে দেশের সাথে যুদ্ধ হবে এবং যে প্রাসঙ্গিকতায় যুদ্ধ হবে, তার কিছু তো অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, এবং তার জনগণের, যে দেশের হয়ে যুদ্ধ হবে তার জনগণের কতটা তারা সদিচ্ছা আছে যুদ্ধের প্রতি, সেটা নিয়ে বিষয়। প্রথমত অর্থনৈতিক অবস্থানে যদি ভারত পাকিস্তানের তুলনা করেন, আজকে ভারতের অর্থনৈতিক অবস্থান বিশ্বের পঞ্চম
এবং ভারতের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের পরিমাণ $2 ট্রিলিয়ন বেশি। এই অবস্থায় ভারতের আছে। অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক যে সঞ্চয় সেটা মাত্র $200 কোটি মতো, এবং যেটা পাকিস্তানের এক মাসেরও খরচ থাকে না। এবং পাকিস্তান যেভাবে চলছে, সমস্ত বিশ্বের থেকে, বিশ্ব ব্যাংকের থেকে লোন বলুন, চীন থেকে বলুন, অর্থনৈতিক দিক থেকে একেবারে কাঙালের অবস্থা, কাঙালের দেশ পরিণত হয়েছে। তারপরে এত গর্জন কি করে আসে? দেখুন, এ তো গর্জনের বিষয়টা হচ্ছে গিয়ে হেরে গিয়েও তারা তিনবার যুদ্ধ হেরেছে, তারা সবই জানে, তারপরেও গর্জন করে। কারণ হচ্ছে গিয়ে মাথা মোটা এক শ্রেণীর লোক আছে যারা নিজেরা কিছু জানে না, কিছু বোঝে না, অর্থনীতিও বোঝে না, না বোঝে সামরিক নীতি না কূটনীতি। আজকে সামরিক অবস্থানে পাকিস্তানের থেকে ভারতের সামরিক শক্তির পরিমাণ যদি বিচার করা হয়, ভারত আজকে বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি হিসেবে আমরা বর্ণনা করতে পারি। সেক্ষেত্রে পাকিস্তানের অবস্থানটা কোথায়? কত লক্ষ তাদের সৈন্যের অবস্থান, ভারতের কত অবস্থান, কত মিসাইল ভারতের আছে, কত মিসাইল পাকিস্তান আছে, কত যুদ্ধ জাহাজ আছে, কত সাবমেরিন আছে, কত এই যে পরিসংখ্যানগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে পরিসংখ্যানের অবস্থা, সেক্ষেত্রে পাকিস্তান ভারতের থেকে অনেক পিছিয়ে। তা সত্ত্বেও তারা কেন হুঙ্কার দিচ্ছে? সিন্ধু চুক্তি আমরা দেখলাম, জল বন্ধ করে দেওয়া হলো, পাকিস্তানের জল সংকট কি খুব তাড়াতাড়ি আসতে চলেছে? আমি এই অর্থনৈতিক কথাটাই বলছিলাম। দেখুন, পাকিস্তান এমনিতেও একটা খরাপ্রবণ অঞ্চল, যেখানে ফসল উৎপাদনের পরিমাণ অনেক কম, অনেকটা সিন্ধু নদের উপর তাদের চাষাবাদ। সেই সিন্ধু নদের জমিটা ভারতের মধ্যে থেকেই তাদের দেশে যায় জলটা, এবং সেই জলের সিংহভাগ ভারতের সাথে যে চুক্তি ছিল পাকিস্তানের, সেই চুক্তি অনুযায়ী সিংহভাগই পেতেন। কিন্তু আজকে ভারত সরকারের নির্দিষ্ট নিয়েছেন যে জলটা আমাদের স্বেচ্ছায় আমরা দেব না। ফলে এই জল না দেওয়াতে দেখেন শুকা পড়ে গেছে, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং এই জল বন্ধ রেখে ছাড়ার ফলে একটা দিকে কিন্তু আবার বন্যার প্রভাব শুরু হয়েছে। এবং হাতে মারবো না ভাতে মারবো একটা কথা আছে। ভারত সরকার হাতে মারার থেকে ভাতে মারার দিকে এখন সব থেকে বেশি যত্ন নিচ্ছে। কারণ হাতে মারলে লোকের কাছে দর্শনীয় হয়, সেটা অনেকটা ক্ষতি হয়। কারণ যুদ্ধ করলে কোনো দেশই ভারতবর্ষের জনগণে, মানে ভারতের মধ্যে অবস্থান করে পাকিস্তানপ্রেমী জনসংখ্যা একেবারে কম নয়। একটা কথাই আছে যে ভারতে যুদ্ধ করতে গিয়ে বাইরের সঙ্গে যতটা না লড়তে হয়, তার থেকে বেশি পরিমাণ লড়তে হয় ভারতের মধ্যে অবস্থানকারী পাকিস্তান প্রেমীদের কাছে, যারা আজকে যুদ্ধ হলে কালকে রাস্তায় নেমে পড়ে তারা কিন্তু এই যুদ্ধে কেন হচ্ছে ভারত সরকারের বিরুদ্ধে কুশপুতুলকা দাহ করবে, মোদিজির, অমিত শাহজির। কিন্তু সাধারণ একটা বিষয় যেটা দাঁড়াচ্ছে, যে এই যে বিষয়টা, যেটা পরিস্থিতি আছে, সেই পরিস্থিতির ক্ষেত্রে আজকে ভারতের যে প্রাসঙ্গিকতা, পারস্পরিকতা, সেটা কিন্তু অনেক বেশি বিশ্বের জনগণও মেনে নিচ্ছে যে ভারতের অবস্থান। ফলে ভারত সরকারকে পাকিস্তান আজকে যে দেউলিয়া হয়ে গেছে, অর্থনৈতিক থেকে, একটা জলের দিক থেকে তারা দেউলিয়া, তারা সামরিক দিক থেকে দেউলিয়া, কিন্তু তারা যুদ্ধ চাইছে কেন? আসলে পাকিস্তানের রাজনৈতিক পরিবর্তিত আমরা যে দেখি, একটা দেশের বিদেশ নীতি, একটা দেশের রাজনৈতিক পরিকাঠামোর সমস্ত বিষয় নির্ভর করছে কিন্তু ভারত বিরোধিতার উপর। ভারতবর্ষে কিন্তু কোনো রাজনীতি দলে এরকম অবস্থান নেই যে পাকিস্তানের বিরোধিতা করে ক্ষমতায় টিকে থাকতে হবে। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ, তাদের মূল ইস্যু হচ্ছে ভারতের বিরোধিতা করা। তা ভারতের বিরোধিতা করা মূল ইস্যুতে দাঁড়িয়ে তারা রাজনৈতিক আখের গোছানোর জন্য ভারতের সঙ্গে যুদ্ধ খেলা বা যুদ্ধ করার জন্য একটা ভাব তোলার চেষ্টা করছে। হারবে যেন এটা করতে বাধ্য হচ্ছে তাদের রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য, আর কিছু নয়। আচ্ছা, এই যে আপনি বললেন যে পাকিস্তান প্রেমী রয়েছে, এর দেশের মধ্যে বেশ কিছু পাকিস্তান প্রেমী রয়েছে, তার আমরা চিত্র দেখেছি বেশ কয়েকদিন পেহেলগামের ঘটনার পর থেকে। বেশ কিছু বিরোধী দল, তারা এবং যারা সংখ্যালঘু নেতারা, হুজুররা রয়েছে, তারা কোথাও গিয়ে পাকিস্তানকে সমর্থন করছে। ভারতের টাকায় খেয়ে সেই মাটিতে থেকে এই ধরনের যে দেশ বিরোধীদের কথাবার্তা কিংবা পাকিস্তানকে সমর্থন করা, এইগুলোকে আপনি কিভাবে দেখছেন? এটা একটা লজ্জাজনক দিক, একটা শেমফুল জিনিস। আজকে আপনি একটা জিনিস ভেবে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে শক্তিশালী দেশ আমরা বলি, আমরা রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আমরা কেন, সামরিক দিক থেকে শুধু নয়, মার্কিন জনগণনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি প্রীতি আছে। মানে এই যে দেশপ্রেম, এইটা ভারতবর্ষের মধ্যে কমে যাচ্ছে এক শ্রেণীর বুদ্ধিজীবীদের জন্য। আমি এখানে বলছি পরিষ্কারভাবে, তারা গাজায় কিছু হলে করতে পারে, সেকুলার বুদ্ধিজীবী, একদম সেকুলার বুদ্ধি। যারা সেকুলারে একেবারে গাজায় কিছু হলে মিছিল বের করে, যারা প্যালেস্টাইনে কিছু হলে মিছিল বের করে, তারা কোথাও যদি অন্য কোথাও কোনো রাষ্ট্রে হয় সেখানে মিছিল বের করে। কিন্তু এরা আবার
ভারতবর্ষের সনাতনীদের ওপর আক্রমণ হলে মিছিল বের করেন। আপনি দেখেছেন এই ২৬ জন সৈন্যবাহিনীর ২৬ জন নাগরিকদের মৃত্যু হলো, যাদেরকে ধর্ম পরিচয় দেখে, শুধুমাত্র ধর্ম পরিচয় দেখে হত্যা করা হলো। সেই ধর্ম পরিচয় দেখে যাদের হত্যা করা হলো, সেই সব মানুষের হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কলকাতার বুকে একটাও মোমবাতি মিছিল বেরিয়েছে। আচ্ছা, সিপিএম এখনো মানতে অস্বীকার করছে যে ধর্মের নিরিখের জন্য হিন্দু নিধন করা হয়েছে পেহেলগাম। এটা একটা সিপিএমের সম্পর্কে সত্যি এরা, আমি বারবার বলি, এদের বাপ রাশিয়া মা চীন, না হলে এরা এই ধরনের কথা বলতে পারে। নিজের দেশে থাকে এরা, এই সিপিএম তখন সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছিল, আর তার সাথে মমতা ব্যানার্জি বলেছে প্রমাণ দিন, আর প্রমাণটা কিন্তু আমরা পরবর্তীকালে পেয়ে গেছি। পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে পাকিস্তানের সাংসদরাই দাঁড়িয়ে বলেছে আজকে সার্জিক্যাল স্ট্রাইকের উপর তাদের দেশে কী হতে হয়েছে। ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে যারা জানতে চায়, যে রাজনৈতিক দল এবং যে সমীকরণে জানতে চায় এই সিপিএম পার্টি, তাদের সুজন চক্রবর্তী যে স্টেটমেন্ট দিয়েছে, লজ্জা করা উচিত। এদের বাংলাদেশের পূর্বপুরুষ, এদের বাংলাদেশ থেকে তাড়া খেয়ে এসে এখানে বসবাস স্থাপন করছে, আর এখানে এসে সেকুলার হয়েছে, বামপন্থী হয়েছে। কেন ওপার বাংলায় সুজন চক্রবর্তীর বাড়ি তো ছিল, তারা কেন ওপার বাংলায় এসছেন, কেন পালিয়ে এসেছিলেন আপনার বাপ ঠাকুরদা? আপনাদের মাঝখানে বাংলা হান্টের মাধ্যমে প্রশ্ন করতে চাই, জবাবটা দিন। যদি ওখানে থাকতে পারতেন, কলমা পড়তে পারতেন, তাহলে এখানে আসলেন কেন? এসেছিলেন আপনি শিক্ষিত হবেন, মানুষ হবেন, নিজের ধর্ম এবং দেশের প্রতি শ্রদ্ধা জানাবেন। কিন্তু লজ্জার বিষয়, আপনি সেই দেশ থেকে, সেই স্থান থেকে সরে এসে আজকে আপনার ধর্মকে ভুলে বলছেন ধর্ম বলে কী আছে। আজকে হত্যা করার আগে তাদেরকে যে চেক করেছে, আজকাল মনে হয় সুজনবাবুকে চেক করলে সুজনবাবু মনে উপযুক্ত ভাই বুঝতে পারতেন যে কী অবস্থা সৃষ্টি হয়েছে। দুঃখের ব্যাপার, সুজনবাবু ওখানে যায়নি। সুজনবাবু গেলে তার পরিবার বুঝতে পারতো আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছেন। লজ্জা করা উচিত। এদের সম্পর্কে কথা যত কম বলা যায় তত ভালো, কারণ এরা সমাজের কৃমিট শুধু নয়, এরা সভ্যতার ধ্বংসকারী একটা রাজনৈতিক দল, যারা কিনা এইভাবে হিন্দু সম্প্রদায়কে মেরেছে সেটা বলতে তারা পারে না। তাদের সম্প্রদায়, তাদের সমর্থক দুজন লোক মারা গেল, হরগোবিন্দ দাস আর চন্দন দাস। কি তাদের সেলিম, মোহাম্মদ সেলিম ব্রিগেডের সভায়, যে সভায় লোক তৃণমূলের স্পন্সারে হয়েছে। কেন বলছি? বিজেপি যে ব্রিগেডের সভা করে, রাস্তায় আটকানোর জন্য কত জায়গায় গণ্ডগোল হয় আপনি নিজে বলুন রিয়া। আপনাকে ক্যামেরা নিয়ে, মাইক নিয়ে কত জায়গায় ছুটতে হয় যে এখানে বাস বন্ধ করে দিয়েছে, এখান থেকে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে, ওখানে ট্রেন ধরতে দেয়নি। আগের ব্রিগেডে মালদা থেকে ট্রেন ধরতে দেয়নি, আপনারাই নিউজ করেছিলেন। আর আজকে ব্রিগেড হলো সিপিএমের, কোথাও আটকে সামনে বাস একদম কোথাও কি এবার সিপিএমের কোনো ব্রিগেড কোনো আটকেছে? আটকায়নি। তৃণমূল স্পন্সার হয়েছে, আর সেই মাঠে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম, আমি বারবার বলি, এই মোহাম্মদ সেলিম সিপিআইএম পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের সাধারণ সম্পাদক কিনা জানি না, তবে এই মোহাম্মদ সেলিম বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের মতো কথা বলেন। তিনি হরগোবিন্দ দাস নামটা, গোবিন্দ কথাটা উচ্চারণ করলে তার ধর্ম চলে যাবে বলে গোবিন্দ কথা না বলে হর সুন্দর দাস বলছে। ভাবতে পারেন, ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র গোবিন্দ বলবে না, তাই গোবিন্দ বললেও ধর্ম চলে যাবে। আর এদিকে মোহাম্মদ যখন সুজন চক্রবর্তী বা তার নেতা ক্যালকাটার মেয়র বিকাশ ভট্টাচার্য রবীন্দ্র সদনের সামনে দাঁড়িয়ে বিপ খায়, তখন তাদের ধর্ম যায় না। অথচ হর সুন্দর বলল, হর গোবিন্দ দাসকে গোবিন্দ বললে ধর্ম যাবে বলে মোহাম্মদ সেলিম কিন্তু এই কথাটা উচ্চারণই করেনি। এটাই হচ্ছে সিপিএম পার্টির দ্বিচারিতা। আচ্ছা দীপঙ্করদা, যে প্রশ্ন রাখতে চাইছি, বাংলাদেশ থেকে বেশ কিছু হুজুর তারা এই পেহেলগামের ঘটনার পর থেকে সংখ্যালঘুদেরকে বলছে ভারতবর্ষে যারা সংখ্যালঘুরা রয়েছেন আপনারা পথে নামুন, ওয়াকফের আবার বিরোধিতা শুরু করুন। এই যে বাংলাদেশে থেকে উগ্র ইসলাম ধর্মকে আগে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের লোককে লেলিয়ে দেওয়া, এটাও তো কোথাও গিয়ে পাকিস্তান যে ভুলটা করছে বাংলাদেশও তো তা ভুল করছে। দেখুন, বাংলাদেশের যে সমস্ত এই জামাত, হেফাজত, তারপরে এরা যারা আছে, এই আলবদর, আলসাম, এদেরই পরবর্তী প্রজন্ম বাংলাদেশের এদের সত্যি এরা বোঝে না জানে না কি জানে। কিছুদিন আপনারা দেখছিলেন ভারত তারা কলকাতা দখল করে নেবে, তাদের প্রাক্তন সামরিক কর্তারা বলেছেন। তাদের সামরিক যোগ্যতা কতটুকু শুধু এই কথার মাধ্যমেই বোঝা যায়। আজকে তারা যে কথাটা বলছে, কিন্তু সেটা কিন্তু এই পশ্চিমবঙ্গের লাগোয়া যে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত যে সমস্ত ইমাম মুয়াজ্জেমরা হয়েছেন, তারা কিন্তু সেই একই কথা বলছে যে আমরাও বাংলাদেশের সাথে আছি। অর্থাৎ বাংলাদেশের এদের যে ইন্ধন যোগাচ্ছে এই যে উগ্র সাম্প্রদায়িকবাদ, উগ্র ইসলামিক মৌলবাদ,
যে ইসলামিক মতবাদ মধ্যপ্রাচ্য থেকে প্রায় ধ্বংস হতে বসেছে। আজকে ইসরায়েলের কিন্তু গাজায় মোটামুটি টাইট করে দিয়েছে, প্যালেস্টাইন কিন্তু চুপ হয়ে যাচ্ছে। প্যালেস্টাইনের লোকই এখন বলছে হামাস ভাগাও, আর ইসরায়েলের সেই যে কথা বলে যে হামাস যোগ্য নয় বলে, এই বাংলাদেশের এই যে মানে শুনোই মুসলমান, কেন শুনোই মুসলমান? কারণ এরা তো আর সৌদি আরবে যে মুসলমান হয়নি, এরা এই বাংলায় ছিল, শুনে শুনে পরবর্তীকালে কনভার্ট হয়ে মুসলমান হয়েছে। সেই জন্য এদের একটা কথা বলে, সদ্য গরু মুসলমান হলে বেশি বেশি করে গরু খায় প্রমাণ করার জন্য। তো এই বাংলাদেশেরা শুনে মুসলমান, তো এরা ভারতের বিরুদ্ধে কথা বলবে এবং ওয়াকফ সম্পর্কে তাদের বেশি কথা বলবে। তার কারণ হচ্ছে কি, এই বাংলার বুকে কিছু কিছু সেকুলার আছে যারা এই সেকুলারের জন্য নাম করে যে কথা বলে, তারাই তাদের সাথে ইন্ধন যোগায়, এবং সেই ইন্ধন যোগানোর জন্য উগ্র মৌলবাদ যেটা বাংলাদেশে হয়েছে, ইসলামিক মৌলবাদ, সেটাকেই ভারতবর্ষের বর্ডার এলাকায় বিশেষত যারা উপর বাংলা থেকে রোহিঙ্গা এসেছে, বাংলাদেশের আসছে, তারাই কিন্তু এই উগ্র মৌলবাদের সমর্থনের জন্য এই কথাগুলো প্রচার করার চেষ্টা করছে। কিন্তু জাতীয়তাবাদী যারা আছেন, আমরা কিন্তু বারবার একটা কথা বলি যে সব মুসলিম খারাপ নয়, জাতীয়তাবাদী মুসলিম আছে, কিন্তু তাদের সংখ্যাটা এত কমে যাচ্ছে বা তাদের সংখ্যাটা এত কম, যার জন্য আজকে সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং বাংলাদেশে এরকম বলছে, ওদের এই বলায় ভারতের সাধারণ নাগরিকদের বা সামরিকদের, সরকারদের কিছু যায় আসে না, কিন্তু ওরা এরকম বলছে ওদের দেশে রাজনৈতিক আস্ফোরণ। আর এটা বলতে গিয়েই আজ তারা ভিখারির দেশে পরিণত হয়েছে, সারা জায়গায় কাটোরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভিক মাঙ্গে বেড়াচ্ছে। সেটাই বাংলাদেশের হচ্ছে। এই ঝন্টু আলী নামে যিনি মারা গিয়েছেন, একজন জওয়ান ছিলেন, বাংলার জওয়ান, তার পরিবারকে একটি চাকরি দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে, কিন্তু এর আগে বাংলার যে জওয়ানরা প্রাণ হারিয়েছিলেন তাদের পরিবারকে এই ধরনের কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হয়নি। এমনটা কেন? দ্বিচারিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, মমতা ব্যানার্জি যে দ্বিচারিতা করেন, 2011 সালে ক্ষমতায় বসার পর থেকে তার রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকার একটাই ইস্যু তিনি বুঝেছেন, যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট, যাদেরকে তিনি দাঁড়িয়ে বলেছিলেন দুধেল গাই, যাদের চাটি খেতে তিনি রাজি আছেন। যে মুসলমানরা এই কংগ্রেসের শাসন যখন ছিল, তখন মুসলমানদের পশ্চিমবঙ্গে 9% মুসলিমদের চাকরি করতো। আমি মুসলমান সমাজের কাছে প্রশ্ন করতে চাই আজকে আপনাদের বাংলা হ্যান্ডের মাধ্যমে, তাদের 9% চাকরি ছিল, সিপিএম এসে 4% চাকরি ছিল, আর তৃণমূল কংগ্রেসের জামান এখন 1%ও নেই। আজকে মুসলমানরা ভাবুক তারা দুধেল গায়ে হয়ে থাকবে, না তাদেরকে সন্ত্রাসী কার্যক্রমে নিয়ে যাবে। এই বাংলার যুব সমাজের একটা অংশকে, এই মুসলিম সমাজের এই যে 18 থেকে 25 বছর বাল যুবকদের, তাদের কোনো কর্মসংস্থান নেই, তাদেরকে বেকার করে রাখছে, আর তাদেরকে এই উগ্রতায়, উগ্র মৌলবাদী ধর্মীয় শিক্ষা, ইসলামী মৌলবাদী শিক্ষা দিয়ে তাদেরকে দিয়ে এই কাজটা করালো। এবং বাংলায় যে মারা গেল, আপনার যে প্রশ্নটা, সত্যি সত্যি তো ব্যথিত। আজকে প্রথম তো একজন সামরিক জওয়ান মারা যায়নি, আজকে যারা মারা গেল, মমতা ব্যানার্জি কি প্রমাণ করতে চাইলেন যে এই যিনি মারা গেছেন ইনি একমাত্র সামরিক কর্মচারী ছিল? আর যারা মারা গেছেন এই বাংলায়, সেই সামরিক কর্মচারীরা, সেই মিলিটারিরা, সেই বিএসএফরা, তাদের পরিবারগুলোর প্রতি অবিচার কেন করলেন? আমাদের প্রশ্ন। মমতা ব্যানার্জি দ্বিচারিতা করেন, এত বড় দ্বিচারিতা করেন, ধর্মের নিরিখে এই চাকরি দিতে গিয়ে তিনি বাংলায় আবার প্রমাণ করলেন যে সামরিক বাহিনীর ক্ষেত্রেও তিনি ধর্মকে প্রাধান্য দিয়েছেন। তার একমাত্র খেল এই ধর্মীয় রাজনীতি। লজ্জা করা উচিত। আমাদের দুঃখ হয় যে এই বাংলায় একজন মুসলিম জওয়ান মারা গেলে তাকে চাকরি দেওয়ার জন্য মমতা ব্যানার্জি ছুটছেন, আরেকজন কনাদ, আমি বললাম কার্গিল যুদ্ধে মারা গেছিলেন, কনাদবাবু মারা গেছিলেন আমাদের বরানগরের, তার পরিবারকে চাকরি দিয়েছিলেন। কার্গিল যুদ্ধের শহীদ, আমার একটা মনে পড়লে উদাহরণ দিলাম, এরকম শহীদ তো প্রচুর হয়েছে। এর আগের বারও তো ঘটনায় মারা গেছে। বাংলার কোন জওয়ানের পরিবারকে চাকরি দিয়েছেন? শুধু মুসলিম নাম দেখে তিনি ছুটে গেছেন চাকরি দিতে। সেম ভাবা যায় না যে বাংলায় এমন একজন মুখ্যমন্ত্রী শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য তার চাকরি পায়, আর কনাদবাবুর পরিবারের লোককে চাকরি দিয়েছে কিনা কার্গিল যুদ্ধের শহীদ আমাদের জানা নেই। আচ্ছা, মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে, যেখানে হিন্দু মুসলিমের সেখানেও একটা বিভেদ, সাম্প্রদায়িকতার, হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে, সেখানে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে যে পরিবার, হরগোবিন্দ দাস এবং তার যে পরিবার রয়েছে, তারা আর্থিক সহযোগিতা নিলেন, হাত বাড়িয়ে দিলেন, কিন্তু মোহাম্মদ সেলিম কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আর্থিক অনুদান, সেই অনুদান ঢুকতে দেওয়া হয়নি শুভঙ্কর সরকারকে। এমনটা কেন? বিজেপিকে কেন তারা বিজেপির কাছে এগিয়ে এলেন, কিন্তু বাকি যে রাজনৈতিক দল রয়েছে, ইভেন আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছে রাজ্যের, তার আর্থিক অনুদান তারা নিতে অস্বীকার করেছে? এমনটা কেন? দেখুন, কেন নেবে? কারণ মমতা, বাংলার এই যে যে দাঙ্গা নয়, একটা সম্প্রদায় একটা সম্প্রদায় অত্যাচার পরিকল্পিত একেবারে। দেখুন, আমি এই কোটা হত্যা বলছি না, আমি শহীদও বলছি না, আমি বলছি যে হিন্দু সনাতনের নিধন হয়েছে।
এবং তারা বুঝতে পারছে তো, ওই পরিবার বুঝতে পারছে সে মারা গেছে কেন, শুধুমাত্র ওই হরগোবিন্দ দাস না হয়ে যদি ওই পরিবারের যদি মাথায় যদি টুপি থাকতো তাহলে তাকে হত্যা হতো। আপনি এরিয়া বলুন, আপনার ওই পরিবারের মাথায় যদি টুপি পরা থাকলে ওখানে যদি মুসলিম পরিবার হতো উনি তো হত্যা হতেন না, ওনাকে তো এইভাবে শহীদ হতো না। এইভাবে একজন আত্মবলিদান দিতে হলো শুধুমাত্র সনাতনী হওয়ার জন্য। এবং এটাকে মমতা ব্যানার্জি এই 26,000-এর চাকরি, এই চাকরি দুর্নীতিকে যোগ্যদের চাকরি বঞ্চিত করে সেদিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য একটা সম্প্রদায়কে শুধুমাত্র এই ওয়াকফের নাম করে উত্তেজিত করে, যেটা মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলেছিলেন বিধানসভায় যে ওরা যদি রাস্তায় নামবে আপনারা সামলাতে পারবেন তো। মুখ্যমন্ত্রী রাস্তায় নামিয়েছেন, মুখ্যমন্ত্রী এই কথা বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, আমি বলছি না। আমার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বলেছে, বিধানসভার লিখিত আকারে রয়েছে। আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় দাঁড়িয়ে কথা বলছেন তার একটা রাজনৈতিক তাৎপর্য তো থাকবেই, এবং সেই রাজনৈতিক তাৎপর্য কিন্তু পরবর্তীকালে ওয়াকফের নাম করে আমরা বাংলায় দেখলাম হিন্দু সনাতনের নিধন, যেটাকে কোনো রকমভাবেই আমরা মেনে নিতে পারি না, এবং ওই পরিবারও মেনে নিতে পারিনি। কারণ ওই পরিবার বুঝতে পেরেছে শুধু ধর্মীয় কারণে তাকে খুন হতে হয়েছে, তাই তারা সেলিমকেও ফিরিয়ে দিয়েছে, ওই হাতকেও ফিরিয়ে দিয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী সনাতনী সমাজের রক্ষক, সনাতনী সেবক এবং সনাতনীদের রক্ষার জন্য তিনি এই বাংলায় লড়াইটা যবে থেকে করছেন, যবে থেকে তার লড়াই শুরু হয়েছে, প্রতি মুহূর্তে তিনি সনাতনীদের পাশে আছেন। শুধু ওই পরিবারের জন্য নয়, ওখানে যত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাজ জন্য যা পেরেছেন তিনি দলীয়ভাবে হোক ব্যক্তিগতভাবে হোক সাহায্য নিয়ে এগিয়ে গেছেন। তাই মানুষ সেটা পেয়েছে, তাই মানুষ তাদের প্রতি আশীর্বাদ করছে। আপনি যেটা বললেন যে এ রাজ্যে হিন্দুরা সুরক্ষিত নয়, তার চিত্র মুর্শিদাবাদ মালদা, তাহলে অপরদিকে কাশ্মীর, সেখানেও তো হিন্দুরা সুরক্ষিত নয়, কিন্তু অথচ দেখা যাচ্ছে সেখানে বড় একটা গাফিলতি রয়েছে ভারতের যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাদের, অর্থাৎ কেন্দ্র সরকারের একটা গাফিলতি রয়েছে স্পষ্ট। রাজ্যে যেমন রাজ্য সরকারের গাফিলতি রয়েছে, কাশ্মীরের ঘটনার পর থেকে একবারে প্রমাণিত যে কেন্দ্রীয় বাহিনীর কোথাও গিয়ে একটা গাফিলতি রয়েছে। সেই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, পেহেলগাঁও যে এলাকাটা হয়েছে ওই এলাকাটায় কিন্তু জুন মাসের আগে খোলে না, আপনি জানবেন মনে হয়, এটা নিয়ে আলোচনা অনেক হয়েছে। জুন মাসের পরে ওই এলাকাটা জনগণের দর্শনের জন্য, পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। উমর আবদুল্লাহ কার জোটে? ইন্ডি জোটের আরেক শরিককে মমতা ব্যানার্জি। ওমর আবদুল্লাহ ওই যে পেহেলগাঁওয়ের যে স্থানটা খুলে দেওয়া হয়েছে সেখানে কোনো গাড়িতে যাতায়াত করে পর্যটকরা যায়নি, ঘোড়ার পিঠে বা খচ্চরের পিঠে করেছে, এবং মিলিটারিকে পুরো না জানিয়ে ওই এলাকায় পর্যটকদের নিয়ে গেছে পেহেলগাঁওয়ের যে স্থানটায় পার্টিকুলার হয়েছে। তাহলে কেন ওমর আবদুল্লাহ প্রশাসন পেহেলগাঁওয়ের ওই জায়গাটাকে পর্যটনের জন্য খুলে দিল? কিন্তু এত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী জানতেই পারলেন না যে ওই জায়গা জুন মাসের আগে খুলে দেওয়া হয়েছে। এবং প্রশাসনে থাকলে আপনি কেন্দ্রীয় বাহিনী শুনুন, স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণ তো আছে, প্রশাসনকে বাদ দিয়ে তো কিছু করতে পারছে না কেন্দ্রীয় বাহিনী। এবার যেহেতু একটা সরকার, রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার, সেটাকেও অগ্রাহ্য করা যায় না। পশ্চিমবঙ্গ নির্বাচিত সরকার, সেটাকে অগ্রাহ্য করে না। পশ্চিমবঙ্গ নির্বাচিত সরকার থাকতেও যখন মুর্শিদাবাদে এভাবে একটা নির্দিষ্ট সমাজের পরে হিন্দুদের পরে আক্রমণ করলো, তাদেরকে হত্যা করলো, ঠিক সেরকমভাবে সরকারে আমরা মনে করছি তো ওমর আবদুল্লাহ পুরোটাই চক্রান্ত করে পর্যটকদের ওখানে পৌঁছে দিয়েছেন, এবং তারই প্রশাসনের গাফিলতিতে ডিফেন্সের ইন্টেলিজেন্সকে না জানিয়ে, বিএসএফকে না জানিয়ে ওখানে পর্যটকদের গোপনে নিয়ে যে এই জঙ্গিদের দ্বারায় ওখানে এনে যেভাবে হত্যা করানো হয়েছে, আপনার কথা অনুযায়ী ওই এলাকায় যাওয়ার কথা না, কেন ওখানে নিয়ে গেল? তার দায় কার? সবার আগে ওমর আবদুল্লাহ প্রশাসনের, এবং ওমর আবদুল্লাহ প্রশাসনের এনডি জোটের শরিককে মমতা ব্যানার্জি। ওই মমতা ব্যানার্জিও ওই হত্যার দায়কে কোনোভাবে অস্বীকার করতে পারেন না, কারণ এনডি জোটের শরিক হয়ে তিনি আবার দিল্লিতে একইভাবে বৈঠক করবেন, আবার ব্যাঙ্গালোরে গিয়েও বৈঠক করবেন। সেই জন্য তিনি কোনোভাবেই এ থেকে পিছিয়ে যেতে পারেন না, দাবি অস্বীকার করতে পারেন না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এক্সট্যান্ডারে লিখেছেন যে কোনো সার্জিক্যাল স্ট্রাইক নয়, এমন কিছুভাবে জবাব দিতে হবে যাতে এরা মনে থাকে যে ভাষায় বোঝে সেই ভাষাতেই জবাব দিতে হবে পাকিস্তানকে। এবার তাহলে তো ওনাকেই পাঠাতে হবে, সার্জিক্যাল স্ট্রাইক দেওয়া, তার সামরিক বাহিনী যাবে না, তাহলে কীভাবে জবাবটা দেবে? ওখানে গিয়ে চাকরিগুলো বিক্রি করে নিয়ে আসবে নাকি? ও এলাকায় যা চাকরি আছে চাকরিগুলো বিক্রি করার টেন্ডার নিয়ে তাহলে তৃণমূলকে পাঠাতে দেবো কেন? পাকিস্তানে গিয়ে তৃণমূল শুরু হয়ে যাক, এখানে বসে আছেন কেন? কালীঘাট থেকে পার হয়ে পাকিস্তানে চলে যাক, চুরি করে নিয়ে চলে আসুন। তাদের অর্থনীতি যদি বাংলার যেমন মাজা ভেঙে দিয়েছেন যুবকদের,
চাকরিগুলো বিক্রি করে। ওদের যদি ওভাবে চাকরি নিয়ে এসে মাজা ভেঙে দেওয়া যায়, খাদ্যর টাকা নিয়ে এসে না খাবার দিয়ে যদি মাজা ভেঙে দেয়, খাদ্য বাংলাদেশে পাঠিয়ে দিয়ে টাকা নিয়ে যাওয়া যায়, চাকরি বিক্রি, খাদ্য বিক্রি, কয়লা বিক্রি, পাথরও এলাকায় অনেক আছে, পাথর নিয়ে এসে যদি করা যায়, বালি নিয়ে এসে যদি করা যায়, তাহলে যদি অর্থনীতিকে দুর্বল করার জন্য তৃণমূল কংগ্রেসকে পাঠিয়ে দিলে কাটমানি নিয়ে আসে, ঠিক ওই জায়গায় পাকিস্তানকে হয়তো সার্জিক্যাল স্ট্রাইকের বিকল্প হিসেবে কিছু করে হয়তো পাকিস্তানকে দুর্বল করতে পারে। আপনি বলতে চাইছেন পাকিস্তানকে এখন দুর্বল করার জন্য তৃণমূল সরকারকে একদম তৃণমূল সরকারকে পাঠালে বাংলা যেমন অর্থনৈতিক থেকে আজকে 2011 সালে যা ঋণ ছিল তার থেকে প্রায় ডবল হয়ে গেছে, ঠিক সেইভাবে তৃণমূল যদি যায় পাকিস্তানে, তাহলে আমার মনে হয়, আমার না শুভবুদ্ধি সম্পন্ন অনেকেই মনে করবেন যে চুরি করে পাকিস্তানকে যদি ফাঁকা করে দিতে পারে, তাহলে মানে অর্থনৈতিক দিকে বাংলার যে অবস্থা, যুবকদের যে অবস্থা, পাকিস্তানের যুবকদের সে অবস্থা হবে। বাংলার পুলিশের যে অবস্থা, টেবিলের তলায়, বাথরুমের মধ্যে, খাটের তলায়, কোনো সময় চার দোকানের তলায় লুকিয়ে পড়ছে, ঠিক আগামী দিনে পাকিস্তানে যদি ওরকম চুরি করতে পারে, পাকিস্তানের পুলিশ সামরিক অফিসার ওরকম লুকিয়ে থাকলে মোটামুটি পাকিস্তান দুর্বল হয়ে যাবে, সার্জিক্যাল স্ট্রাইক করা যাবে না। তাহলে বিকল্প পদ্ধতি তো এটাই দেখাচ্ছেন, আশা করি এটাই উনি ভাবতে পারেন। দেখা যাক উনি যদি এছাড়া যদি উনি কিছু বলতে পারেন, তাহলে দেখা যাক কী করতে পারেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।